করে নেবেন হেপারিন ওয়ারফেরিনের মধ্যে পার্থক্য, হেপারিন কখন কাজ করে, ওয়ারফেরিন কখন কাজ করে, কখন লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়া হয়, কখন আনফ্র্যাকশনেটেড হেপারিন দেওয়া হয়, এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। এবার আসেন আমরা অন্য একটা জিনিসে চলে যাই, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইনফিনিটি স্টার টপিক। ইনফিনিটি স্টার টপিক হচ্ছে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথমিন টাইম, এপিটিটি। এই চার ইনফিনিটি স্টার টপিক হচ্ছে একটা জিনিসে চলে যাই, সেগুলো ওয়েট হেপারিন দেওয়া হয়, এই জিনিসগুলো একটু করে নেবেন। হেপারিন বলে ফ্যাক্টর 10 আছে, সেটাকে সে ইনহিবিট করে, এর মাধ্যমে হচ্ছে সে কাজ করে। তো এই জিনিসগুলো একটু করে নেবেন। হেপারিন ওয়ারফেরিনের মধ্যে পার্থক্য, হেপারিন কখন কাজ করে, ওয়ারফেরিন কখন কাজ করে, কখন লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়া হয়, কখন আনফ্র্যাকশনেটেড হেপারিন দেওয়া হয়, এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। এবার আসেন আমরা অন্য একটা জিনিসে চলে যাই, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইনফিনিটি স্টার টপিক। ইনফিনিটি স্টার টপিক হচ্ছে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথমিন টাইম, এপিটিটি। এই চারটা জিনিস কখন কখন বাড়ে। তাহলে ব্লিডিং টাইম কতক্ষণ? 5 থেকে 8 মিনিট। হ্যাঁ, 5 থেকে 8 মিনিট। ক্লটিং টাইম কতক্ষণ? ক্লটিং টাইম কতক্ষণ? 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম। হবে মেডিসিনের যে আমাদের ডেভিশন আছে, সেই ডেভিশনের যে ছক আছে সেখান থেকে প্রথম দিন টাইম হচ্ছে 9 থেকে 12 সেকেন্ড, আর যেটা অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন সেটা হচ্ছে 26 থেকে 36 সেকেন্ড। হ্যাঁ, এই হচ্ছে টোটাল জিনিস। এখন ব্লিডিং টাইম মানে আমরা প্লাটলেটের ফাংশনটা যখন হ্যাম্পার হবে তখন আমাদের ব্লিডিং টাইম বাড়বে। একটা হতে পারে আমাদের যদি থ্রোম্বাস কম থাকে, তার মধ্যে থ্রোম্বোসাইটোপেনিয়া, এগুলো আপনি ডিটেইল বলার কিছু না, আমি কিছু ক্ষেত্রে বলতেছি যে মেকানিজমটা কি হতে পারে। থ্রোম্বোপ্লাস্টিন টাইপ থ্রোম্বোসাইটোপেনিয়া যদি তার থাকে, তারপরে কি ব্লিডিং টাইম বাড়বে। ওই যে আমি বললাম যে অ্যাসপিরিন ক্লোপিড খেলে কি হয়, তার সেটা অ্যান্টি প্লাটেলেট ড্রাগ খাচ্ছে, তার মানে কি তার ব্লিডিং তো কন্ট্রোল হবে না। তাহলে কি হবে? তখন ব্লিডিং টাইমটা আস্তে বেড়ে যাবে। তারপর আর কি হতে পারে, যেমন ডেঙ্গুতে আমাদের কি হয়, প্লাটেলেট কাউন্টটা কমে যাচ্ছে, তখন কি হবে? ব্লিডিং হলে অনেক ব্লিডিং হবে। তারপরে ভিটামিন সি রিলেটেড যে স্কারভি, ভিটামিন সি ডেফিসিয়েন্সি যেমন স্কারভি হয়, স্কারভির কারণে ব্লিডিং টাইম বেড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ ভিটামিন সি হচ্ছে আমাদের যে কোলাজেন, কোলাজেন থেকে কোলাজেন তৈরিতে হেল্প করে। এই কোলাজেনগুলো কিসে থাকে? এন্ডোথেলিয়াল যে লেয়ারগুলো আছে সেই লেয়ারে থাকে। এখন এন্ডোথেলিয়াল যদি দুর্বল থাকে টিআরএনএ তার ব্লিডিং হবে এবং ব্লিডিংটা বন্ধ হবে না। ব্লিডিংটা বন্ধ হবে না কারণ হচ্ছে এই যে আমাদের ব্লিডিং বন্ধ হওয়ার জন্য যে ফিব্রিন, এগুলো সব কি কানেক্টিভ টিস্যু। এই কানেক্টিভ টিস্যুতে তৈরিতে হেল্প করে কারা? অবশ্যই কোলাজেন তৈরি করে। কারণ আমরা কানেক্টিভ টিস্যু 3 ধরনের পড়ে আসছি, তার মধ্যে একটা হচ্ছে কোলাজেন। সেই কোলাজেনটা তৈরি হবে না। এই যখন তৈরি হবে না ভিটামিন সির অভাবে, তখন হচ্ছে আমাদের ব্লিডিং হবে। তাহলে কি স্কারভিতে হতে পারে। ভন উইলিবার্ড ডিজিজ যদি থাকে, তার যদি তারপরে হচ্ছে কিছু ইনফেকশন, যদি কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয়, যেমন ডেঙ্গু, তারপরে হচ্ছে রিকেটস, তারপরে মিজলস, এগুলো যখন হবে, তারপরে হচ্ছে ওই যে ডিআইসি যখন হবে, তাহলে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার যখন হবে। আবার আছে হচ্ছে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম মানে কি? ওই যে মাইলয়েড প্রোজেনিটর সেল, এটা আমরা নেক্সট ক্লাসে শুরুতে যখন পড়বো যে ব্লাডের সেলগুলো আসলে কিভাবে আসতে থাকে, সেই মাইলয়েড প্রোজেনিটর সেল যখন তৈরি হবে না, তার মানে ব্লাড সেল যে প্রোজেনিটর সেলগুলো থেকে আসে, সেই সেলে যদি একদম মাদারহুডে যদি কোনো প্রবলেম থাকে, তখন তো তার স্বাভাবিকভাবেই ব্লিডিং মানে প্লাটলেট তৈরি হবে না। প্লাটলেট যখন তৈরি না হবে, তার ক্লটিং হবে, তখন ক্লটিং হবে, স্বাভাবিক ব্লিডিং টাইম বেড়ে যাবে। এইভাবে প্লাটলেটের ফাংশন থেকে ব্লিডিং টাইমটা বাড়তেছে। আর ক্লটিং টাইম কখন বাড়তেছে? যেমন হিমোফিলিয়া, ক্রিসমাস ডিজিজ, যেটা ক্রিসমাস ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি থেকে আসে। যে কোনো ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি থাকলে তার ক্লটিং টাইমটা বাড়বে। প্রথমিন টাইম কখন বাড়বে? প্রথমিন টাইম হচ্ছে মেইনলি আমাদের যে যেন কি বলে যে 5টা যে ফ্যাক্টর আছে, মেইনলি হচ্ছে লিভারের যদি কোনো সমস্যা থাকে, লিভারের সমস্যা যদি থাকে, তারপরে হচ্ছে লিভার সিরোসিস যদি থাকে, লিভার কার্সিনোমা যদি থাকে, তখন কি হবে? তখন ওখান থেকে আমার যে মানে ফ্যাক্টরগুলো আসার কথা, মেইন সব ফ্যাক্টরগুলো আসে হচ্ছে লিভার থেকে। তখন কি হবে? স্বাভাবিকভাবে তার ক্লটিং হবে না। তখন ক্লটিং যখন হবে না, তখন এখানে প্রথমিন টাইমটা বেড়ে যাবে। কেন এখানে প্রথমিন টাইমটা অ্যাসেস করা হলো? কারণ হচ্ছে দেখেন, আমরা ওখানে পড়ে আসছিলাম যে এক্সটেনসিভ পাথওয়ে এবং ইন্ট্রিনসিক পাথওয়ে। এক্সটেনসিভ পাথওয়ের জন্য পড়ে আসছি যে পিটি মানে প্রথমিন টাইমটা ডিপেন্ড করে। তো এক্সটেনসিভ পাথওয়ে বলতে কি বোঝাচ্ছে? তার মানে তার ভেসেল রিলেটেড কোনো সমস্যা না, অন্য কোনো বাইরের কোনো একটা ডিজিজ থেকে সমস্যা হচ্ছে, তাহলে সেটা লিভার হতে পারে। আমি তাকে বাইরে থেকে ওয়ারফেরিন খেতে দিচ্ছি, তখন কি হবে? তখন ওই যে ফ্যাক্টর ওয়ারফেরিন, যে ফ্যাক্টরগুলো কন্ট্রোল করে 1 2 7 10 5 7 10, ওই ফ্যাক্টরগুলো তখন ডেফিসিয়েন্সি তৈরি হয়ে যাবে। এই ডেফিসিয়েন্সি টেকনিক হচ্ছে প্রথম কারণে হচ্ছে প্রথমিন টাইমটা বেড়ে যাবে। তারপরে হচ্ছে ডিআইসি। ডিআইসি হলে কি হয়? ডিআইসি হলে অলমোস্ট সব ফ্যাক্টরে ডেফিসিয়েন্সি হয়। ডিআইসি জিনিসটা কি? আমার একটা কোশ্চেন, কি বলেন? আগে হচ্ছে ক্লটিং হবে নাকি আগে ব্লিডিং স্টপ হবে? আগে এটা তো মানে আগে কি ক্লটিংটা ফর্মেশন হবে তারপর ব্লিডিং স্টপ হবে, নাকি ব্লিডিংটা আগে স্টপ হবে? কারণ 5 to 8 মিনিট আর ওখানে আছে 5 to 11 মিনিট। এটা অবশ্যই ব্লিডিং স্টপ হবে। আপনি যে কোনো একটা জায়গা যখন কেটে যায়, আমরা কি বন্ধ করি? আগে ব্লিডিংটা বন্ধ করি, তারপর ওই জায়গাটা যখন বন্ধ হয়ে যায়, তখন ওই জায়গায় আস্তে আস্তে দেখা যায় একটু করে ব্লাড জমে একটা একদম কি বলবো, একদম কালচে লাল রঙের একটা দলা তৈরি হয়। এই যে দলাটা তৈরি হচ্ছে, এটা তো ফিব্রিন। এটা ফিব্রিন মানে কি? ক্লট তৈরি হয়ে গেছে। তাহলে তো আগে ব্লিডিংটা বন্ধ হচ্ছে, তারপরে ক্লট তৈরি হচ্ছে। সেজন্যই তো এখানে আরো 3 মিনিট বেশি সময় লাগতেছে। ক্লিয়ার? জি জি, কিন্তু ক্লটিং না হলে ব্লিডিং কিভাবে স্টপ হবে? কারণ হচ্ছে আগে প্লাটিলেট প্লাক ফর্মেশন হয়, তারপর প্লাটিলেট প্লাক থেকে ফিব্রিনোজেন তৈরি হয়, ফিব্রিন মেশ তৈরি হয়, এরপরে ক্লটিং তৈরি হয়। সাথে সাথে ক্লট তৈরি হয়ে যায় না। প্লাটিলেট এসে আগে প্লাটিলেটের যে রিলেটেড ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো অ্যাক্টিভ হয়, তারপরে গিয়ে ক্লট তৈরি হয়। প্লাটিলেটের তো নিজস্ব প্লাটিলেটের যে রিলেটেড ফ্যাক্টরগুলো, প্লাক থেকে ফিব্রিনোজেন তৈরি হয়, ফিব্রিন মেশ তৈরি হয়। তো এখানে আরো 3 মিনিট বেশি সময় লাগে। আগে ব্লিডিংটা বন্ধ হচ্ছে, তারপরে লাল রঙের একটা দলা তৈরি হয়। এই হয়ে যায়, তখন ওই জায়গায় আস্তে আস্তে দেখা যায় একটু করে ব্লাড যে কোনো একটা জায়গা যখন কেটে যায়। কারণ 5 to 8 মিনিট আর ওখানে আগে কি ক্লটিং আগে এটা তো মানে আগে কি ক্লটিংটা ফর্মেশন হবে তারপর ব্লিডিং স্টপ হবে, নাকি ব্লিডিংটা আগে স্টপ হবে? কারণ 5 to 8 মিনিট আর ওখানে আছে 5 to 11 মিনিট।
এটা হ্যাঁ জন্য অবশ্যই ব্লিডিং স্টপ হবে। আপনি যে কোনো একটা জায়গা যখন কেটে যায়, আমরা আগে কি বন্ধ করি, আগে ব্লিডিংটা বন্ধ করি, তারপর ওই জায়গাটা যখন বন্ধ হয়ে যায় তখন ওই জায়গায় আস্তে আস্তে দেখা যায় একটু করে ব্লাড জমে একটা একদম কি বলবো একদম কালচে লাল রঙের একটা দলা তৈরি হয়। এই যে দলাটা তৈরি হচ্ছে এটা তো ফিব্রিন, এটা ফিব্রিন মানে কি ক্লট তৈরি হয়ে গেছে। তাহলে তো আগে ক্লটিং আগে ব্লিডিংটা বন্ধ হচ্ছে তারপরে ক্লট তৈরি হচ্ছে। সেজন্যই তো এখানে আরো 3 মিনিট বেশি সময় লাগতেছে। ক্লিয়ার? জি জি, কিন্তু ক্লটিং না হলে ব্লিডিং কিভাবে স্টপ হবে? কারণ হচ্ছে আগে প্লাটিলেট প্লাক ফর্মেশন হয়, তারপর প্লাটিলেট প্লাক থেকে ফিব্রিনোজেন তৈরি হয়, ফিব্রিন মেশ তৈরি হয়, এরপরে ক্লটিং তৈরি হয়। সাথে সাথে ক্লট তৈরি হয়ে যায় না, প্লাটিলেট এসে আগে প্লাটিলেটের যে রিলেটেড ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো অ্যাক্টিভ হয়, তারপরে গিয়ে ক্লট তৈরি হয়। প্লাটিলেটের তো নিজস্ব কিছু ফ্যাক্টর আছে তাই না, সেই ফ্যাক্টরগুলো দিয়েই তো সে ব্লিডিংটাকে কন্ট্রোল করতেছে, প্লাটিলেট প্লাক ফর্মেশন করতেছে। জি তারপরে দেখবেন আপনাকে সময় দিচ্ছেন না, ধরেন নিজেদেরই দেখবেন যখন হাতে কেটে যাচ্ছে তখন নিজেরাই দেখবেন, ধরেন যখন আপনি কেটে গেছে কিছু হয়তো একটু ধুইলেন বা একটু সাবান লাগলেন বা কিছু লাগালেন, লাগানোর পরে হালকা ব্লিডিং হচ্ছে, এবার ওই জায়গায় আবার একটা ঘষা দিলেন, যখন ঘষা দিলেন দেখবেন আবার প্রফিউজ ব্লিডিং হওয়া শুরু হচ্ছে। তার মানে কি প্লাটটা আমি নষ্ট করে দিচ্ছি, আমার যেই ক্লট ফর্মেশন হতে যাচ্ছিল, ফিব্রিন ফর্মেশন হচ্ছে সেটা আমি আর ফর্ম হতে দেইনি, আবার ব্লিডিং হওয়া শুরু হয়ে গেছে। তার মানে কি আগে ব্লিডিং টাইম, আগে ব্লাডটাকে অ্যারেস্ট করা হয়, তারপরে গিয়ে আমাদের ক্লট তৈরি করতে দেওয়া হয়। আবার সহজ ভাষায় দেখেন, আমরা তো সবাই এক্সট্রাকশন করি না? এক্সট্রাকশন করার পরে আমরা কি করি, ভালো করে স্যালাইন ড্যালাইন ওয়াশ দিয়ে কি করি ওই জায়গাটাকে একদম ক্লিন করে ফেলি। তারপরে হচ্ছে একটা কি করি, ওই যে সোপ ড্যাম কটন দিয়ে বলি এটা হচ্ছে আমাদের কতক্ষণ রাখবে, 1 ঘন্টা কামড় দিয়ে রাখবে। কেন আমরা বলি 1 ঘন্টা কামড় দিয়ে রাখতে? 1 ঘন্টা কামড় দেওয়ার কি দরকার? ক্লটিং টাইম তো 5 থেকে 11 মিনিট, আমরা বলি 10 মিনিট পরে আপনি তুলাটা ফেলে দিবেন। জি, আপনি একটু বলেন। এটার মেইন রিজনটা হচ্ছে ক্লট রিট্রাকশন বলে একটা ব্যাপার আছে। ক্লট রিট্রাকশন হ্যাঁ ক্লট রিট্রাকশন বলে একটা ব্যাপার আছে, সেখান থেকে আমাদের এই টার্মটা আসছে যেটা আমরা কখনো চিন্তাই করি না। এটা মানে হচ্ছে এই যে আমাদের ক্লটটা তৈরি হয়েছে, এই তৈরি হওয়ার পর এটাকে স্টেবিলাইজ হওয়ার জন্য 20 to 60 মিনিট টাইম লাগে। আমরা তো দেখি ক্লট ফর্মেশন হয়েছে, ক্লট ফর্মেশন হওয়ার পর সেই জায়গাটা স্টেবিলাইজ হয়ে ওই যে ফিব্রিনোলাইসিস হতে হবে, এই আপ টু ফিব্রিনোলাইসিস পর্যন্ত যাওয়ার জন্য তার সময় লাগে 20 to 60 মিনিট। এখন আমার ধরেন 30 মিনিটে ক্লটটা ওই মানে রিট্রাক্ট হয়ে যায় বা ক্লটটা হচ্ছে ফিব্রিনোলাইসিস হয়ে যায়, আপনার হয়তো 60 মিনিট লাগে। এখন আমি তো জানি না, যেহেতু আমরা প্রপার ইনভেস্টিগেশন করি না, উচিত তো হচ্ছে এক্সট্রাকশনের আগে প্রপার একটা হচ্ছে ব্লিডিং যে প্রোফাইলটা আছে সেটা করানো, কিন্তু আমরা তো করি না। যেহেতু আমরা করি না, তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্টটাই সবসময় পেশেন্টকে বলে দেওয়া হয় যে আমরা 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা পরে ক্লটটা আস্তে ফেলে দিবেন। এই জন্যই বলা হয়, এবং সেদিন কি বলা হয় যে কোনো ধরনের ভিগোরিয়াস কোনো গার্গলিং করা যাবে না, ওই জায়গায় বা বারবার থুতু আসবে, থুতু ফেলা যাবে না। এই জন্যই বলা হয় যাতে করে ওই ক্লটটা ওই জায়গায় যে স্টেবিলাইজ হয়েছে এই যে রিট্রাক্ট করবে। এখন কিভাবে রিট্রাক্ট করবে, মানে তার কাছে সে ক্লট করে ফেলছে, এবার তার কাজ হচ্ছে সরে যাওয়া, এই যে ভেঙে যাওয়ার যে সময়টা, এই সময় তাকে আবার ইরিটেট করে আবার ব্লাড ইনডিউস করানো যাবে না। এই জন্য আমরা এই সময়টা দিই, এটাকে বলা হয় ক্লট রিট্রাকশন। হ্যাঁ জি হওয়া পর্যন্ত সময়টা, এটাই হচ্ছে ক্লট রিট্রাকশন, যেটা আমরা হর হামেশাই বলে থাকি, কিন্তু কেন বলি জানা যায় না। এরপর আছে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম। এটা হচ্ছে যে সকল ধরনের, যেটা ডিআইসি তে হয়, যেটা বর্ন ইলেভেন ফ্যাক্টরে হয়, যেটা ফ্যাক্টর হিমোফিলিয়া এ বি তে হয়। মোট কথা হচ্ছে ওই যে ইন্ট্রিনসিক পাথওয়েতে যদি কোনো ধরনের সমস্যা হয়, ইন্ট্রিনসিক পাথওয়ে রিলেটেড যতগুলো ফ্যাক্টর আছে, যেমন বললাম যে ওখানে 7 নাম্বার দিয়ে কত নাম্বার দিয়ে শুরু, 12 নাম্বার বলছিলাম, হ্যাঁ 12 নাম্বার দিয়ে শুরু, তাহলে আস্তে আস্তে নিচের দিকে আসে 12, 11, 10, 8, 9, তারপর হচ্ছে 5, এভাবে যে আসে। তাহলে এই ফ্যাক্টরগুলো ডেফিসিয়েন্সি থাকলে এপিটিটি বেড়ে যাবে। তাহলে এক্সট্রিনসিক পাথওয়েতে 7 দিয়ে শুরু, সাথে করে আসবে কি আস্তে আস্তে, সাথে করে 28 কথা, কিন্তু ওখানে আছে কি 10, তারপরে আসবে 5, 1, 2, এই যে ফ্যাক্টরগুলো অ্যাক্টিভ হতে হয়, এই অ্যাক্টিভ যখন সে হতে পারবে না তখনই হচ্ছে আমাদের প্রথম টাইমটা বেড়ে যাবে। এইগুলো হচ্ছে কখন কোনটা বাড়ে। এরপরে আসেন একটা মেইন যে ডিসঅর্ডার, সেটা হচ্ছে আমাদের হিমোফিলিয়া। হিমোফিলিয়া ডিসঅর্ডারটা কি, মেইনলি আসলে এখানে কি ঘটে? ফ্যাক্টর অ্যাবসেন্ট থাকবে হিমোফিলিয়াতে, হচ্ছে ফ্যাক্টর 9। 8 আর 9 তাই তো? জি ফ্যাক্টর 8 আর 9 থাকবে, এবং এটা হচ্ছে কি এক্স লিঙ্ক বা সেক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। এগুলো যখন হয় তখন কি থাকে, কাদের ক্ষেত্রে এটা বেশি হয়? যাদের হচ্ছে যে ক্রোমোজোমাল ডিসঅর্ডার থাকবে জেনেটিক্যালি, যাদের ক্রোমোজোমাল ডিসঅর্ডার থাকবে, তার মানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে এটা এফেক্টেড হয়, কারণ এরা হচ্ছে ওই যে এক্স ক্রোমোজোমে যেহেতু থাকে, মানে এই ফ্যাক্টরগুলো কোথায় থাকে, এক্স ক্রোমোজোমে যে শর্ট আর্ম লং আর্ম দুই ধরনের আর্ম থাকে। এই জন্য আমরা বলে আসছি যে ওই ক্রোমোজোম জেনারেল ফিজিওলজিতে বলে আসছিলাম না যে নিউক্লিয়াসের ভিতরে যা কিছু আছে সেগুলো পড়লে জানা যায় যে কোন ক্রোমোজোমে কি থাকে না থাকে, সেই ক্রোমোজোমগুলো কেমন। সেইখানে দেখবেন যে ফ্যাক্টর 8 নাম্বার যে ফ্যাক্টরের যে জিন, সেই জিনটা থাকে হচ্ছে এক্স ক্রোমোজোমে। এবং এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার মানে হচ্ছে বেশিরভাগ যে মানে এটা কি বলে, ডটার্সটা হচ্ছে ক্যারিয়ার থাকে, ফিমেলরা হচ্ছে ক্যারিয়ার থাকে, মানে তাদের ক্ষেত্রে হওয়ার চান্স থাকে, এবং নর্মাল মেল মানে ব্রাদার যে তাদের ক্ষেত্রে কিন্তু এটা থাকে না। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার কাছে যখন একটা পেশেন্ট আসবে হিমোফিলিক পেশেন্ট, আপনি এই পেশেন্টকে কিভাবে হ্যান্ডেল করবেন? মানে আমাদের কাছে যখন একজন ডেন্টাল সার্জনের কাছে যখন একটা পেশেন্ট আসবে তখন আমি তাকে কিভাবে হ্যান্ডেল করবো, এটাই আমাদের মেইন কনসার্ন। আমি হিমোফিলিয়া ইন ডিটেইল জেনে কি করবো? মেইন কথা হচ্ছে পেশেন্টের একদম মুখ ভর্তি ব্লিডিং থাকবে, মুখ ভর্তি বলতে তার গাম তো প্রচুর পরিমাণ সোয়ালেন থাকবে, টাচ করতেই তার ব্লিডিং হবে, একটা স্পন্টেনিয়াস ব্লিডিং এর একটা হিস্ট্রি থাকবে। সে আপনাকে কখনো বলবে না যে আমার ব্রাশ করতে সকালবেলা ব্লিডিং হয়, সে বলবে যে তার কন্টিনিউয়াসলি ব্লিডিং হয়। আচ্ছা, স্পন্টেনিয়াস ব্লিডিং হবে, তারপরে হচ্ছে সকেট ভর্তি ব্লিডিং থাকবে, মুখ ভর্তি ব্লিডিং থাকবে, জিহ্বাগুলো একদম রেড থাকবে, এটা নিয়ে আপনার কাছে আসবে। যখন এই ধরনের হিস্ট্রি নিয়ে আসে, আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা ভাবি যে এটা হয়তো লোকাল কোনো রিজনে হচ্ছে। মোস্ট কমনলি আমরা ভাবি যে পেরিওডন্টাল কোনো ডিজিজ হয়েছে, তার পেরিওডন্টাল উইকেনিং আছে, সেজন্য হচ্ছে হয়তো তার জিনজিভাইটিস হয়েছে, আমরা একটু স্কেলিং করে দিই। দেখা গেল স্কেলিং আপনি করে দিলেন এবং আপনার ব্লিডিং টেন্ডেন্সি আরো বেড়ে গেল। কেন? কারণ তখন আপনার যেটুকু হচ্ছে ক্যালকুলাস দিয়ে সে কন্ট্রোলে রাখছিল, জায়গাটা আরো এক্সপোজ হয়ে যাচ্ছে, আরো হুহু করে ব্লিডিং আসছে। এই ধরনের পেশেন্ট যখন হিস্ট্রি দিবে এবং ফিমেল পেশেন্ট, তখন আপনাদের সবার আগে জানতে হবে তার মানে ব্যাকগ্রাউন্ডটা, মানে তার ফ্যামিলিতে আর কারো আছে কিনা, তার মায়ের আছে কিনা, বা তার হচ্ছে দাদা দাদি বা এই মানে ফিমেল যেই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা তাদের কারো আছে কিনা। যদি সেটা সে জানাতে পারে তাহলে তাকে বুঝতে হবে যে এটা তার
এই ধরনের ডিজিজ হতে পারে। আর যদি সে না বলতে পারে সেক্ষেত্রে আপনাকে সবার আগে এসে করে নিতে হবে, ব্লিডিং যে প্রোফাইলটা আছে সেই ইনভেস্টিগেশন প্রোফাইল করতে হবে, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, এপিটিটি, পিটি সবগুলো করে এরপর আপনাকে এটাও সাথে করতে হবে ফ্যাক্টর এসে, তার মানে কি ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 এসে করতে হবে, করে নিয়ে তারপর যাবেন। অনেক সময় কিন্তু পেশেন্ট এগুলো যায় না, সারা মানে ফিমেল বাচ্চা একদম ছোট ছোট থেকে দেখবেন বাচ্চারা খুব জয়েন্টের ব্যথা নিয়ে ভুগতেছে, জয়েন্টের ব্যথা নিয়ে ভুগতেছে, তারপরে হচ্ছে এটাকে কি যেন বলে, দাঁত তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, দাঁত উঠতেছে উঠতে পড়ে যাচ্ছে, তারপরে হচ্ছে তার এটাকে কি বলে নি এলবো, তারপরে স্কিনের নিচে যে একদম পুরো ব্লাডের ক্লট জমে জমে এরকম হয়ে যায়, তখন হচ্ছে এগুলা কি বলে পেটিসিয়ার মতো যে হ্যাঁ এই ধরনের জিনিসগুলো হয়। জি আপু বলেন। এগুলো যখন হ্যাঁ যে এই জিনিসগুলো যখন হয় তখন মানে এগুলো একদম ডিটেইল খুব ভালো করে হিস্ট্রি নিতে হবে, তাহলে কি হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি ব্লাড রিলেটেড কোনো ডিসঅর্ডার হচ্ছে নাকি কোয়াগুলেশন রিলেটেড কোনো ডিসঅর্ডার হচ্ছে। আপনার তো কোয়াগুলেশন, যেহেতু হিমোফিলিয়া কোয়াগুলেশন রিলেটেড ডিসঅর্ডার, তখন দেখা যাবে যে সে কিন্তু ওই ছোট ছোট ব্লিডিং এর কথা বলবে না, সে বলবে যে হঠাৎ করে নাক দিয়ে তার ওই এপিস্টেক্সিস হচ্ছে, নাক দিয়ে তার রক্ত যাচ্ছে, তারপরে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রিতে আছে কিনা সেটা জানবে। এগুলো করার পরে আচ্ছা এখন কথা হচ্ছে আপনি জানলেন যে আপনার পেশেন্টটা হিমোফিলিয়া আছে, কিন্তু আপনার পেশেন্ট আছে আপনার কাছে দাঁত ফেলবে। এখন আপনি তো চিন্তা করতেছেন আমি যদি এখন দাঁত ফেলি, দেখেন হঠাৎ দেখা গেল যে দাঁতটা খুব ইজি, মানে আপনার এক্সট্রাকশন করতে কোনো কষ্টই হবে না, কিন্তু আপনার পেশেন্টের হিমোফিলিয়া আছে, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে কি প্রিকশন আমরা নিতে পারি? সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে অ্যান্টিকোয়াগুলেন্ট যে কি আছে ওইগুলো আমাদেরকে রেডি রাখতে হবে আগে। প্রথম কথা হচ্ছে আপনি এসে দেখবেন ফ্যাক্টর গুলো এসে করে, যদি দেখেন ফ্যাক্টর কম আছে তখন হচ্ছে আপ টু 40% পর্যন্ত আমরা এটাকে এক্সেপ্ট করতে পারি, তখন আপনার দরকার হলে এগুলো ইনফিউজ করতে হবে, ফ্যাক্টর গুলোকে বডিটাকে দিতে হবে, বডিতে যখন দিয়ে আসবে এরপর আপনি আবার চেক করবেন, ওই যে আয়নারও চেক করে, তারপরে সবকিছু চেক করার পরে এবার আপনি এক্সট্রাকশনের জন্য মনে করলেন তাকে প্রিপেয়ার করতেছেন, তার সাথে সাথে তাকে কিন্তু ট্রাইনিজামিক অ্যাসিড যেটা বলে সেই ট্রাইনিজামিক অ্যাসিডও কিন্তু তার লাগবে। ট্রাইনিজামিক অ্যাসিড আসলে কি, মানে এটা মেইন এটা কি মেকানিজমটা একটু যদি বলতেন। মেকানিজম না মানে জিনিসটা আসলে কি কাজ করে সেটা আমি জানতে চাচ্ছি। সেটা তো হচ্ছে যে ব্লাডের যে ক্লটিং যে ফ্যাক্টর গুলোকে বাড়িয়ে দিবে। ট্রাইনিজামিক অ্যাসিড বা ট্রাক্সিল আমরা বলে যে জিনিসটাকে জানি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টি ফিব্রিনোলাইটিক এজেন্ট, তার মানে আমরা যে ফিব্রিনোলাইসিস করে আসছি তার মানে সে ক্লটটাকে ভেঙে দিচ্ছে, এই ক্লটটাকে সে ভাঙতে দিবে না, যেহেতু তার ব্লিডিং টেন্ডেন্সি আছে সে এটাকে ধরে রাখতেই হচ্ছে, ব্লাডটাকে হচ্ছে ধরে রাখতে, মানে ব্লাড ক্লটটা যাতে ভেঙে ফিব্রিনোলাইসিস হতে না পারে সেই জন্য তার এটাকে ব্লক করে দেয়, এটাই হচ্ছে ট্রাইনিজামিক অ্যাসিডের কাজ। এখানে তার ক্লটিং ফ্যাক্টরের কোনো কাজ নাই, ক্লটিং ফ্যাক্টর বাড়াবে বা কিছু এরকম কিছু না, এটা হচ্ছে যেহেতু তার গর্ভানের ব্লিডিং হওয়ার চান্স আছে, তার মানে কি তার ক্লটিং ফ্যাক্টরের সমস্যা, ফ্যাক্টর 8 9 এ তার সমস্যা, তাহলে তার ব্লিডিং হবে, যেহেতু ব্লিডিংটাকে বন্ধ করে রাখতে হবে, তার তো ফ্যাক্টর সমস্যা থাকার কারণে ক্লটিং তৈরি হতে পারবে না, যখন ক্লট হতে থাকবে তখন তো তার ব্লিডিং হতে থাকবে, সেই জন্য আমরা যাতে এই ক্লটটাকে ধরে রাখতে পারি, তার মানে ভেঙে যেতে না পারি, সেই ভাঙাটাকে বন্ধ করে হচ্ছে ট্রাইনিজামিক অ্যাসিড, তার মানে এটা হচ্ছে একটা অ্যান্টি ফিব্রিনোলাইটিক এজেন্ট। এটা কিন্তু আমরা মানে হর হামেশা ইউজ করি, অনেক সময় দেখা যায় যে ব্লিডিং কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না, অথবা তার ডায়াবেটিস আছে, অথবা তার হচ্ছে এটাকে কি বলে অ্যাসপিরিন বা ক্লোপিড খেতো, পেশেন্ট আসছে আপনার কাছে হাইপারটেনসিভ পেশেন্ট, আপনি ওষুধ মানে চিকিৎসা শুরু করছেন নর্মাল, কিন্তু রুট ক্যানাল করার সময় এমন হয় যে একদম সম্পূর্ণ 4টা ওয়াল আছে, এমন একটা দাগ আপনি রুট ক্যানাল করতে নিয়েছেন, ভাইটাল পাল্প আছে, এমন ব্লিডিং হচ্ছে দেখে মনে হচ্ছে না যেখানে আসলে 4টা ক্যানালে 4টা পাল্প আছে বা 3টা ক্যানালে 3টা পাল্প, মনে হবে যে 6 7টা পাল্প আছে, এত বেশি ব্লিডিং হয়। এটার কারণে হচ্ছে আপনার ওই পেশেন্ট যখন ক্লোপিড বা অ্যাসপিরিন খায় তখন তার বন্ধ করেই আসছে, কিন্তু তার মেকানিজমটা তো রানি, এই কারণে হচ্ছে ওই ব্লিডিংটা অনেক বেশি মনে হয়। আবার দেখবেন এইসব পেশেন্টেরও কিন্তু অ্যানেস্থেসিয়া সহজে হতে চায় না, অ্যানেস্থেসিয়া না হওয়ার জন্য এটা বিভিন্ন কারণ আছে, একটা কারণ হচ্ছে যে তার অথবা ওয়াইড ভ্যারিয়েশন, ইনফিউরাল নার্ভ ব্লকের একটা ভ্যারিয়েশন আছে, সাধারণ যেটা থাকে সেটা না, আবার হতে পারে ক্রস একটা ইনার্ভেশন হতে পারে, ক্রস ইনার্ভেশন মানে এই পাশে নার্ভ থেকে হয়তো কিছুটা সাপ্লাই যদি অ্যান্টিওর দিকে আসে, প্রিমোলারের দিকে আসে হতে পারে, তারপরে কি হতে পারে যদি আপনি প্রফিউজ অ্যামাউন্টে না দেন, যেহেতু তো সে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খায়, সে হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ খায়, এগুলো কিন্তু হতে পারে। এই সকল পেশেন্টের ক্ষেত্রে যদি আপনি এক্সট্রাকশন করতে নেন সবকিছু তার আপনি প্রসিডিউর মেনে করছেন, তো কোনো কারণে ব্লিডিং বন্ধ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কিন্তু ট্যাক্সি দিতে পারবেন। হ্যাঁ এই হচ্ছে কথা। কি বলতেছিলাম একটা, না আমি তো কথা বলতে চাচ্ছিলাম যদি ট্র্যাকডিলটা আমরা দিই, ইনকেস অফ আমাদের অনেক সময় ভয় হয় যে ট্র্যাকডিলটার কারণে যে কোনো ধরনের আবার আমাদের যে সিস্টেমিক ব্লাডে কোনো ধরনের কোয়াগুলেশন ফর্মেশন হয়ে যাবে কিনা, আদার কোনো ধরনের ইফেক্ট আসবে কিনা, এগুলো নিয়ে আমাদের ভয়। হ্যাঁ এটার ইয়া হচ্ছে যে আপনি ট্যাক্সিল আসলে কতদিনের জন্য দিচ্ছেন, আপনাকে বুঝতে হবে ব্লিডিংটা কতটুকু হলে আপনি আসলে ট্যাক্সিল দিতে পারবেন। এখন দেখা গেল যে আমি একটু করতে চাচ্ছিলাম কাইন্ডলি, সেটা হচ্ছে লাইক পেশেন্টটা অ্যাসপিরিন খাচ্ছে, আমাদের অ্যাসপিরিনের উদ্দেশ্য হচ্ছে ব্লাডটাকে তরল রাখা, পাতলা রাখা, সেক্ষেত্রে আমরা কিন্তু ক্রিটিক্যাল তখন চিন্তা করি যে যদি এটা ইয়ে হয়ে যায় ক্লট হয়ে যায় তাহলে তো আমার পেশেন্টের প্রবলেম হতে পারে, এটা নিয়ে যদি একটু বলতেন। সেটা আমি বলতেছি যে ট্যাক্সিল আপনি দিবেন আপনাকে বুঝে শুনেই দিতে হবে। এখন আপনি অ্যাসপিরিন খাওয়া পেশেন্টের ক্ষেত্রে যদি সাথে সাথে ট্যাক্সিল দিয়ে দেন এটা তো তার রিঅ্যাকশন করবে। আর এখন কিন্তু মানে ইন্টারন্যাশনাল ইয়া হিসেবে আমেরিকান অ্যাসোসিয়েশন হিসেবে কিন্তু এটা বলা আছে যে অ্যাসপিরিন মানে অ্যান্টি প্লাটিলেট ড্রাগ যদি কেউ খায় বা অ্যাসপিরিন ক্লোপিড যদি কেউ খায় তাহলে কিন্তু তার এক্সট্রাকশন কিন্তু আয়নার রেট যদি আপনি দেখেন দেখে কিন্তু আপনি এক্সট্রাকশন করতে পারবেন, মানে এটা খাওয়া এটার জন্য বন্ধ করে আসতে হবে এমন কিন্তু কোনো কথা নাই, অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে আপনি কিন্তু এবার আমরা সবাই বলে অ্যাসপিরিন কাছে ক্লোপিড কাছে আগে ফিজিশিয়ানের কাছে যাবে, ড্রাগ বন্ধ করবে 3 দিনের জন্য, সে তারপরে সে কাজ করবে। রুট ক্যানালের ক্ষেত্রে তো দরকার নাই। আর এক্সট্রাকশনের ক্ষেত্রে আপনি কতটুকু জটিল এক্সট্রাকশনে যাচ্ছেন, আপনি যদি এমন হয় 6 ঘন্টা এক্সট্রাকশন সরি সার্জারির ক্ষেত্রে আপনি যদি 6 ঘন্টা 7 ঘন্টা একটা বড় সার্জারি চান সেক্ষেত্রে অবশ্যই এটা কনসার্ন, কিন্তু যদি আপনি মনে করেন যে না আমার এক্সট্রাকশনটা এমন না জাস্ট আমি একটা ফ্ল্যাপ উঠাবো, ফ্ল্যাপ উঠায় তারপর আমি করবো, তাহলে আপনি করতে পারবেন। আবার যদি দেখেন ইনফেক্টেড আপনার মনে হচ্ছে এটা বেশ জটিল, অনেক বেশি নার্ভের ইনভলভমেন্ট আছে, জটিল কন্ডিশন, তারপরে হচ্ছে অ্যাঙ্গুলেশনটা অনেক জটিল, একদম টোটালি আপনার বোনসের নিচে, আপনার হয়তো অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আপনি কনসার্ন হবেন। বাট নর্মাল এক্সট্রাকশন জাস্ট কেটে বের করে ফেলা যাবে, অথবা নর্মাল আমরা যে অ্যাট্রোমেটিক এক্সট্রাকশন করি সেটা করলে হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাসপিরিন ক্লোপিড বন্ধ করার কোনো দরকার নেই, আমার ট্রাইসিল দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু এই যে যেমন আমি বললাম এই পেশেন্টটা হিমোফিলিক, একটা পেশেন্ট হিমোফিলিক, এই পেশেন্টের ক্ষেত্রে ব্লিডিং আপনি কি দিয়ে বন্ধ করবেন, কোনো কিছু দিয়ে তো বন্ধ করা যাবে না, সেক্ষেত্রে আপনাকে ট্রাইসিল দিতে হবে। কিন্তু অ্যাসপিরিন ক্লোপিড খাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় না ট্রাইসিল খুব একটা জরুরি যদি সার্জারি কেস না হয়।
যদি সার্জারি কেস হয় সেক্ষেত্রে অবশ্যই কনসার্নিং, এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাসোসিয়েশনের যে একটা আছে চার্ট আছে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে যে আপনি কয়টা পর্যন্ত দিতে পারবেন, যেটা আপনার সিস্টেম সার্কুলেশনে কোনো ধরনের প্রবলেম করবে না। ইউজুয়ালি 1 to 2 ডোজ দিলে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। ইট মিনস আপনি আজকে রাতে ধরেন আজকে আপনার অথবা বিকালে বা সন্ধ্যায় আপনি কাজ করতেন, আপনি আজকে রাতে একটা দিতে চাচ্ছেন, অবশ্যই আপনি পারবেন, সেটা স্প্রিন খাওয়া পেশেন্টের ক্ষেত্রেও পারবেন। এটা কোনো সিস্টেম সার্কুলেশনে কোনো প্রবলেম করবে না। আপনি যদি 7 দিনের জন্য দিয়ে দেন তাহলে তো অবশ্যই সেটা প্রবলেম করবে, কারণ তার তো 3 দিন ধরে হয়তো আপনি অফ রাখছেন, 3 দিনের ভিতরে সে আসছিল, 3 দিনের পর থেকে সে আবার খাওয়া শুরু করছে, তখন তো সেটা ড্রাগিং ডাইরেকশনে চলে যাবে। জি থ্যাংক ইউ আপনাকে, জি থ্যাংক ইউ আপনাকে একটু থ্যাংক ইউ দিতে চাই একটা ব্যাপারে, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে এসপিএন এর পেশেন্টের ক্ষেত্রে আমরা এক্সট্রাকশন করবো, কিন্তু রিসেন্ট একদম অ্যাবাউট হচ্ছে 7 থেকে 10 দিনের মধ্যে আমার একটা পেশেন্ট আসছিল, পেশেন্টের এসপিএন খাচ্ছে, আমি একটা রুট ছিল যে রুটটা বেশি লং ছিল, তো আমি ভাবলাম যেহেতু এসপিএন খাচ্ছে তার একটু রুটটা উঠালে দেখি আমি এই স্টিচ দিয়ে দিব, দেন আমি সে কিন্তু কন্টিনিউ আজকেও খেয়ে আসছিল, ওই দিনও খেয়ে আসছিল, তো তখন আমি যখন রুটটা উঠালাম, উঠানোর পরে আমি তাকে অ্যানালাইসিস করে দেখলাম তার একদম ভালো ব্লিডিং, মানে একদম ব্লড হয়ে গেছে, দেন হচ্ছে যে একদম পেশেন্টের কোনো সমস্যা হচ্ছে না। যে আজকে আপনি ইনফরমেশনটা দিলেন যে এমডিকানাইসিস সেশন থেকে বলা আছে স্প্রিন খেলে আপনাকে বন্ধ রেখে এক্সট্রাকশন করতে হবে কিনা, এটা জরুরি না। সো আপনার এই কথাটা আমি গত 10 দিন আগে যে কাজটা করলাম এটাতে আমি পরবর্তীতে পাশের আমার যে 5 এর রুটটাও এক্সট্রাকশন করার পরে ইজি চলে আসছে 62 মোবাইল ছিল, ওইটাতে ইনফেকশন ছিল, তখন আমি 6টা উঠালাম, দেন ওইখানে আমার ব্লিডিং একদম অ্যারেস্ট হয়ে আমি বসিয়ে দেখে তারপর পেশেন্টকে বিদায় করলাম, পেশেন্ট ভালো আছে। তো আমি সেক্ষেত্রে লাগিয়ে দিলাম, আমি খুব অবাক হলাম এবং আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম যে এটা কিভাবে সম্ভব, যে দেয়ার ইজ নো এনি নর্মাল পেশেন্টের মতো। এটার মেইন রিজনটাই হচ্ছে আপনার এখন আপনি দেখবেন অ্যাসিডটা এইভাবে ক্লিয়ার হবে, পেশেন্ট অ্যান্টি কোয়াগুলেন্ট খাচ্ছে না অ্যান্টি প্লাটিলেট খাচ্ছে, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন এই অ্যাসপিরিন ক্লোপিড এগুলো সবই অ্যান্টি প্লাটিলেট জিনিসটা কি আপনার ব্লিডিংটা কন্ট্রোল করা, তার ব্লিডিংটা যখন আপনি কোনোভাবে কন্ট্রোল করে ফেলতে পারবেন তার তো ক্লটিং এর কোনো সমস্যা হচ্ছে না, তার ক্লটিং থাকলে তো কোনো সমস্যা নাই, তার ক্লট তো তার হয়েই যায়। এখন কথা হচ্ছে তার মানে এটা না আমি একটা হ্যাঁ তার মানে এটা না যে আমি একটা সিস্ট অপারেশন করতে যাচ্ছি তখন আমি এই ধরনের রিস্কটা নিব, তখন অবশ্যই আপনি একটা থটে যাবেন যে আমি একটা ফিজিশিয়ানের ইয়ে নিয়ে আসি, কনসার্ন নিয়ে আসি, কনসার্ন নিয়ে এসে তারপর আপনি কাজ করুন। সে হয়তো বলতে পারে যে পেশেন্ট ভালো আছে, পেশেন্ট আয়নার একটা চেক আপনি নিজে কিন্তু একটা আয়না করতে দিতে পারেন, তাহলে আপনার জন্য এটা একটু ইজি হয়ে যায় যে আমি এখন তাহলে ফিজিশিয়ানের কাছে পাঠাবো কি পাঠাবো না, মানে সবসময় সেফ থাকা জরুরি। কারণ আপনি কোনো কারণে যদি বিপদে পড়ে যান এবং ব্লিডিং কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না, পেশেন্ট যদি এটা বুঝতে পারে পেশেন্ট যে কোনো ধরনের রিস্ক আপনার এগেইনস্টে নিতে পারে। আমাদের তো 100% একদম থাকতে হবে যে অ্যালার্ট থাকতে হবে যে পেশেন্টের জন্য প্রবলেম না হয়। মনে করেন পেশেন্ট বলবে আমার কিছু হবে না, আপনি চিকিৎসা শুরু করেন, একদমই যদি আপনি পেশেন্টকে অন্য জায়গায় যাওয়ার জন্য একটা কনসার্ন নেওয়ার জন্য কনভিন্স করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাইন করাই নেবেন পেশেন্টকে যে এই প্রসিডিউরটা হবে। একে তো হচ্ছে পেশেন্টকে ইনফর্ম করা যে আমি এই প্রসিডিউরে আগাবো, এটা হতে পারে, আর যদি হয় তখন আপনাকে কি করতে হবে সবকিছু করে অবশ্যই সাইন নিয়ে কাজ শুরু করবেন। কারণ এই জিনিসগুলো আমাদের ডেন্টাল ফ্যাকাল্টিতে এই প্র্যাকটিসগুলো খুবই কম আমরা মানে কোনোভাবে অতি নোট লিখতে খুব একটা মানে ইউজ টু না, ওরা কিন্তু ইউজ টু যারা এমবিবিএস এর ইয়ে করে তারা ছোটখাটো যে কোনো অপারেশনের জন্য একটা অভিনব লিখে রাখে। আমরা রুট ক্যানাল করি, আমরা সার্জারি করি, আমরা খুবই কম আমি দেখছি যে প্রেসক্রিপশনে ডিটেইলিংটা লেখা থাকে। হ্যাঁ তার রুট ক্যানাল করা হয়ে গেছে, রুট ক্যানাল ইজ ডান এত আর রুট ক্যানাল তো করতে খুবই ভালো কথা, কিন্তু রুট ক্যানালে ধর একটা বড় ইনফেকশন ছিল, তাহলে ইনফেকশনটা কি দিয়ে রিমুভ করতেন, কোন একটা মেডিকেমেন্ট তো দিচ্ছেন, তারপর ইরিগেশন করছেন, ওয়ার্কিং লেন্স কোনো কিছু নাই। একটা পেশেন্ট যদি কোনো কারণে রুট ক্যানাল ফেল হয় সে যখন আরেকটা ডাক্তারের কাছে যাবে তার কাছে কোনো ডকুমেন্ট নেই যে কিসের ভিত্তিতে কি হলো। তো এগুলো হচ্ছে আমাদের এখানকার ম্যাল প্র্যাকটিস, এটা আসলে খুবই ভালো। আমাদের প্র্যাকটিস নাই, আরেকটা জিনিসের প্র্যাকটিস নাই সেটা হচ্ছে রেফার করা, সেটা ইন্ডিভিজুয়াল নাই, আমাদের তো আরোই নাই। আমরা সবাই সব কাজ করি এবং কোনো কারণে যদি কাজ আটকে যাই আমরা মানে নিজেদের লস হবে এটা ভেবে ওই আধা ভাবে কাজটা করে ছেড়ে দিই, এই কাজটা আমি পারছি না, ইসোকে আমি একজন ভালো অন্য আমার পাশে একজন ডেন্টিস্ট হতে পারে আমি তার কাছে রেফার করে দিই। এই চেষ্টাটা আমাদের মধ্যে খুবই কম, মানে এগুলো আমরা আসলে এখন খুব ভালো ফেস করি। আগে দেখা যাচ্ছে এত বুঝতাম না, আচ্ছা ঠিক আছে কি হয়েছে, একটা রিহার্সিটি করতে কি লাগে, রিহার্সিটিটা আমি কেন করতেছি, রিজনটা তো আমাকে জানতে হবে। দেখা গেছে ভিতরে একটা ফাইল ভেঙে পেশেন্ট দিব্যি আছে, এখন পেশেন্ট কমপ্লেন নিয়ে আসছে, পেশেন্ট জানি না তার ভিতরে একটা ইনস্ট্রুমেন্ট ভেঙে গেছে, অথচ সবচেয়ে বড় বিষয় যেটা আমি নিজেও জানতাম না সেটা হচ্ছে ফাইল ভাঙা মানে ইনস্ট্রুমেন্ট সেপারেশন হওয়া কোনো ধরনের কোনো অন্যায়ের ভিতর পড়ে না, ইটস আ পার্ট অফ ওয়ার্ক, দ্য পার্ট অফ প্রসিডিউর। এটা আপনার হতেই পারে, হয় আপনি রিট্রাই করবেন অথবা আপনি বাইপাস করবেন, বাট ইউ শুড ইনফর্ম ইউর পেশেন্ট যে এই ঘটনাটা হয়েছে, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় এটা হতে পারে, জাস্ট এটুকু জানাই দেওয়া, যে কোনো কিছু হতে পারে। এটা আমাদের নাই, এই প্র্যাকটিসগুলো আমাদের নাই, এটা খুব ফ্যাক্ট পার্ট। আচ্ছা অনেক কথা বললাম, এখন আসেন হচ্ছে লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে জানতে হবে এই যে আমার পেনে কোনো ইয়ে আসছে না। আচ্ছা ব্লাড ট্রান্সফিউশনের আগে আমাদের কিছু স্ক্রিনিং টেস্ট করতে হয়। কি কি? একটা হচ্ছে হেপাটাইটিস, যেটা হচ্ছে এইচবিএসএজিও করবো, অ্যান্টি-এইচসিভি করবো। তারপরে হচ্ছে সিফিলিসের টেস্ট করবো, এইচআইভি টেস্ট করবো। তাহলে কি কি টেস্ট করবো? এইচবিএসএজি, অ্যান্টি-এইচসিভি, ভিডিআরএল, এমপি টেস্ট আর হচ্ছে অ্যান্টি-এইচআইভি। এরপর এই টেস্টগুলো দিয়ে আমরা কি বুঝতে পারি? তার মানে আমি যদি স্ক্রিনিং টেস্ট না করি ব্লাড ট্রান্সফিউজ করি, তাহলে আমাদের কি কি ধরনের ডিজিজ হতে পারে? হেপাটাইটিস হতে পারে, এইচআইভি হতে পারে, সাইটোমেগালোভাইরাস হতে পারে, তারপরে সাইটোমেগালোভাইরাস অ্যাটাক হতে পারে, ম্যালেরিয়া, সিফিলিস সবকিছু হতে পারে। এটা আপনারা লেটারি দেখবেন যে কি কি ডিজিজ হতে পারে এবং কি কি ইমব্যালেন্স হয়। একটা স্টোর ব্লাড আমি 3 মাস পরে আনলে কি কি ধরনের চেঞ্জ হতে পারে, আর একটা ফ্রেশ ব্লাড আনলে কি চেঞ্জ হতে পারে সেটা একদম ইজিলি বোঝা যায়। যেমন একটা ফ্রেশ ব্লাড মানে 1 ঘন্টা পরে একটা পেশেন্টের লাগবে, আমি তখনই নিলাম সাথে সাথে, সেটার এক ধরনের রিঅ্যাকশন। আর যদি আমি স্টোর ব্লাড তার মানে অনেকদিন হয়ে গেছে, 3 মাস 4 মাস বা 3-3.5 মাস হয়ে গেছে, একদম প্রেসিসের পথে, তখন কি হতে পারে? তখন আমাদের ইলেকট্রোলাইটের চেঞ্জ হবে। চেঞ্জের মধ্যে কি কি? সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, আয়রন, সবকিছু যে অ্যামাউন্ট সেই স্টোর ব্লাডে বেড়ে যাবে। একমাত্র ক্যালসিয়ামটা ভেঙে যায়, হ্যাঁ ক্যালসিয়াম ভেঙে কমে যায়, হাইপোক্যালসিমিয়া হয়, আর বাকি সবকিছুই হচ্ছে বেড়ে যায়। হাইড্রোজেন আয়রন বেড়ে যাওয়া মানে হচ্ছে পিএইচটা কমে যাওয়া, তার মানে অ্যাসিডোসিস, এটা বলি অ্যাসিডোসিস হয়। আয়রন ওভারলোড মানে হচ্ছে হিমোসিডোসিস হয়। তার মানে এই ধরনের ব্লাড যখন আমি একটা পেশেন্টকে দিব তার হচ্ছে হিমোলাইসিস হতে পারে, যেহেতু আমি একটা শেষ মুহূর্তের ব্লাড এনে দিচ্ছি, তার হিমোলাইসিস হতে পারে, তার অ্যালার্জিক একটা রিঅ্যাকশন হতে পারে, তার হচ্ছে কি বলে হিমোসিডোসিস মানে আয়রন ওভারলোড হতে পারে। তারপর হচ্ছে প্লাটিয়ার যেহেতু 8 থেকে 12 দিন থেকে অনেক বেশি সময় হয়ে গেছে, তার মানে একটা ইনফেকশন একটা চান্স থাকে, থ্রোম্বোফ্লেবাইটিস হতে পারে। তারপর নরমাল যেটা কি বলে ফিভার হবে, এগুলো তো হতেই পারে। এখন কথা হচ্ছে আমরা যে ব্লাড ট্রান্সফিউশন করি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিচ্ছি, তারপরে হচ্ছে প্রথম দিন দেওয়া হয়, তারপরে শুধুমাত্র প্লাটলেট দেওয়া হয়, কখন দিব?
যেমন বলা হয় ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন কথাটা মানে হচ্ছে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাকিউট একটা ব্লাড লস হয়েছে, এখন আমি ব্লাড ট্রান্সফিউশন করবো। এটা মানে কি? তার মানে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন তখনই আমি করবো যদি হিমোগ্লোবিন 6 এর নিচে নেমে যায় 24 আওয়ার, মানে 24 ঘন্টার মধ্যে যদি তার এতটাই ব্লাড লস হয় যে এমন তো এরকম যে 12 ব্যাগ ব্লাডের দরকার হয়। তাহলে এক ব্যাগ ব্লাডে কতটুকু হিমোগ্লোবিন বাড়ে? এটা কিন্তু আমরা আন্ডারগ্রেডে পড়ে আসছি। জি, কতটুকু হিমোগ্লোবিন বাড়ে? তো মনে পড়তেছে না এখন যদি। এক ব্যাগ ব্লাড 1 গ্রাম হিমোগ্লোবিন বাড়ায়। তার মানে হিমোগ্লোবিনের রেঞ্জটা কত? 10, 11, 12 এরকমই তো হচ্ছে আমাদের রেঞ্জ, মেল ফিমেল ধরে যদি আমি বলি। তাহলে 10, 11, 12 তার মানে কমে যদি 6 যায়, তার মানে কি তার 12 ঘন্টায় যদি 6 ব্যাগ ব্লাডের দরকার হয় অথবা 24 ঘন্টায় যদি 12 ব্যাগ ব্লাডের দরকার হয়, এটাকেই বোঝাচ্ছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। অথবা আরো সহজ ভাবে এটা আমি ব্লাড দিয়ে বোঝাচ্ছি, ব্যাগ দিয়ে বোঝাচ্ছি। আর যদি আমাকে এমনি বলা হয় তাহলে হিমোগ্লোবিন লেভেল যদি 6 এর নিচে চলে যায় তখনই হচ্ছে আমার বুঝতে হবে তার ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, মানে এতগুলো ব্যাগ ব্লাড তার লাগবে। তারপরে আসে শুধু প্লাটিলেট। শুধু প্লাটিলেট লাগতে পারে, যেমন হচ্ছে শুধু প্লাটিলেট লাগার জন্য, মানে ধরেন আমি বললাম যে আপনার এক ব্যাগ প্লাটিলেট লাগে, এটা কাদের ক্ষেত্রে লাগতে পারে? যাদের ক্ষেত্রে যে এটাকে কি বলে লিউকোমিয়া আছে, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা আছে, অথবা হচ্ছে ওই যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, মানে সবকিছু কমে যায় যাদের, তাদের ক্ষেত্রে প্লাটিলেটও আলাদা করে দিতে হতে পারে। তো এই প্লাটিলেট শুধু শুধু তো প্লাটিলেট পাওয়া যায় না, তার মানে 4 ব্যাগ ব্লাড দিলে 1 ব্যাগ প্লাটিলেট পাওয়া যায়। তাহলে 4 ব্যাগ ফ্রেশ ব্লাড যদি দেওয়া হয় তাহলে 1 ব্যাগ প্লাটিলেট পাবে। এটা শুধুমাত্র যদি প্লাটিলেট কনসেন্ট্রেশন লাগে। যেমন এটা ডেঙ্গু পেশেন্টের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, ডেঙ্গু পেশেন্টের ক্ষেত্রে কি হয়? ব্লাড লাগবে, ব্লাড লাগবে, প্লাটিলেট কমে গেছে, ব্লাড লাগবে, প্লাটিলেট কমে গেছে, ব্লাড দিয়ে ব্লাডে তো আরবিসি আছে, ডব্লিউবিসি আছে, তখন কি হয়? নিউট্রোফিলিয়া হয়, থ্রম্বোফিলিয়া হয়, এগুলো হয়। সরি, নিউট্রোফিলিয়া হয়, তারপরে লিম্ফোসাইট বেড়ে যাচ্ছে। লিম্ফোফিলিয়া হচ্ছে কেন? কারণ হচ্ছে লিম্ফোসাইটোসিস হচ্ছে, ফিলিয়া নিউট্রোফিলিয়া হচ্ছে ওই যে আমার দরকার ছিল প্লাটিলেট বাড়ানো, আমি একবার প্লাটিলেট দিলেই হয়ে যেত, আমি একবার প্লাটিলেট না দিয়ে আমি হচ্ছে একবার ব্লাড দিই। তো তাতে করে প্লাটিলেটের খুবই সামান্য অ্যামাউন্ট বাড়ছে, কিন্তু আমার অন্য যেগুলো নরমাল ছিল তা আমার ওভারলোড হয়ে গেছে। এই জন্য প্লাটিলেট বেড়ে গেছে বলে শুধুমাত্র ব্লাড দিয়ে দেওয়া যাবে না, আমাকে চিন্তা করতে আমি ব্লাড দিব নাকি কনসেন্ট্রেটেড প্লাটিলেট দিব। তারপরে যেমন প্রথমে কনসেন্ট্রেশন যেটা, যেমন অনেক সময় পেশেন্টদের আনকন্ট্রোল যখন একটা ব্লিডিং হয়, হিমোরেজ হয়, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেমন আমরা বললাম এক্সটেন্সিভ যদি কোনো রোডোগ্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে আসছে, তাহলে এক্সটেন্সিভ পাথ হয় কি? এক্সটেন্সিভ পাথ হতে 7 আছে, 7, তারপরে হচ্ছে 8, 9, 10, 5 এরকম ফ্যাক্টরগুলো ডেফিসিয়েন্সি হয়েছে। এখন তার মানে আমাদেরকে প্রথম কমপ্লেক্স যেগুলো 2, 7, 9, 10 এই কমপ্লেক্সগুলো দিতে হবে। এই কমপ্লেক্সগুলো কিন্তু আলাদা করে দেওয়া যায়। এগুলো একটু জটিল প্রসিডিউর, এগুলো আমার ঠিক জানা নাই আমাদের ব্লাড ট্রান্সফিউশন যেই সেন্টারগুলো আছে এগুলোতে বা হসপিটালগুলোতে কতটুকু দেওয়া যায়, বাট এগুলো কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি হিসেবে ওই আনকন্ট্রোল হিমোরেজের ক্ষেত্রে দেওয়া যায়। তারপর আরেকটা নরমাল আছে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা তো দেয় যখন হচ্ছে পেশেন্টের যদি লিভার ডিজিজ থাকে, তারপরে যদি কোয়াগুলেশন কোনো ডিসঅর্ডার থাকে তাহলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেওয়া হয়, যেহেতু প্লাজমার মধ্যেই থাকে সেক্টরগুলো, সেজন্য হচ্ছে এটা দেওয়া যায়। এই হচ্ছে আপনার কথা। নেক্সট দিন আমরা একদম ইন্ট্রোডাকশনটাই করবো। প্লাটলেট আমি সবসময় আগে পড়াই এবং আগে পড়াতে পছন্দ করি, এই কারণে প্লাটলেট নিয়ে আমাদের যত কথাবার্তা, যেমন আরবিসি লাইফ সাইকেল, তারপর ইএসআর কখন বাড়ে কখন কমে, এগুলো, তারপরে অ্যানিমিয়া, এগুলো যতটুকু ইম্পর্টেন্ট আমার কাছে প্লাটলেটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। তো এই জন্য হচ্ছে আপনার প্লাটলেটটা নিজেরাও যখন করবেন অবশ্যই আগে পড়ার চেষ্টা করবেন। আর এই যে আমি ব্লিডিং টাইম ক্লটিং টাইমের কথাগুলো বললাম, এগুলো কিন্তু সবই হচ্ছে ইনফিনিটি স্টার টপিক। হ্যাঁ, এই ইনক্রিজিং কজগুলো একদম মানে ছোটস্থ যেটাকে বলে ছোটস্থ করে ফেলবেন। ব্লিডিং টাইম কেন বাড়ে, ক্লটিং টাইম কেন বাড়ে, এগুলো সম্পূর্ণ একদম মাথায় নিয়ে নিতে হবে। বারবার পড়া যাবে না। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যদি কোনো কারণে কোনো একটা ডিজিজ পড়তেছেন, বুঝতেছেন না এটার জন্য ব্লিডিং টাইমটা কেন বাড়তে পারে, গুগল করেন, গুগল করে দেখেন হয়তো কোলাজেন ডিসঅর্ডার আছে, হয়তো প্লাটলেট কম আছে, প্লাটলেটের হয়তো বা কোনো একটা প্রোটিনের কম আছে, কিছু না কিছু একটা ডেফিসিয়েন্সি আছে দেখে তার ব্লিডিং ডিসঅর্ডারটা আসছে। তার মানে ওই ডিজিজটা হলে এই জিনিসটা হয়। একটু গুগল করেন বা গুগল করে আপনি ওই জিনিসটা পাশে লিখে রাখেন, নোটের পাশে লিখে রাখেন, দেখবেন যে আপনার মেকানিজমটা আরো বেশি মনে থাকবে। এবং আরো একটা সুবিধা হচ্ছে এরকম ডিটেল করে পড়লে পরীক্ষার হলে কোনো কারণে যদি আপনাকে একটা ডিজিজ দিয়ে সাজাও দেয় সেটাও আনসার করতে পারবেন। কমন গুলো পড়ার চেষ্টা করবেন, একটু আনকমন একটা ডিসঅর্ডার দরকার নাই, কমন গুলো পড়ার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো প্লাটলেটটাই থাকলো। নেক্সট দিন আমরা হচ্ছে ব্লাড, আরবিসি এগুলো করবো। আর ডব্লিউবিসি আপনারা নিজেরা করবেন, কারণ ডব্লিউবিসি শুধু আছে এই জিনিসগুলো, কখন নিউট্রোপেনিয়া হচ্ছে, কখন নিউট্রোফিলিয়া হচ্ছে, কখন ইউসিনোফিলিয়া হচ্ছে, মানে কেন বা এই কজগুলো কি বাড়ে কোন কোন কন্ডিশনে, এগুলো পড়বেন। লিউকেমিয়াতে একটু পড়বেন আর মাল্টিপল মাইলোমাটা পড়বেন। তো এই জিনিসগুলো থেকে তেমন বোঝানোর কিছু নাই বা বলার কিছু নাই, জাস্ট কজগুলো মুখস্থ করতে হয়। এই জন্য এগুলো থেকে আর মানে আমি কিছু বলবো না। আপনারা নেক্সট দিন আমরা আরবিসি পড়বো, ডব্লিউবিসি আপনারা নিজেরা পড়ে নেবেন নোট থেকে। ওকে ঠিক আছে, ভালো থাকবেন সবাই। রোজা রমজানের দিন সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।